বঙ্গবন্ধু বাংলাদেশ বাঙালি এক ও অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা জানি সেই দুর্ভাগা বাঙালি জাতি 1757 সাল থেকে স্বাধীনতার স্বপ্ন দেখে যাচ্ছে, কিন্তু একজন নেতার অভাবে এই জাতি সম্মুখে তেমন অগ্রসর হতে পারেননি। মহান রব্বুল আলামিন বাংলার শোষিত বঞ্চিত নির্যাতিত জনগণের দোয়া কবুল করেছিলেন বলে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন স্বাধীন বাংলার স্থপতি, পৃথিবীর শোষিত বঞ্চিত নির্যাতিত জনগণের প্রিয় নেতা, এশিয়ার লৌহ মানব, সোনার বাংলার স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন বলে আজকে আমরা বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে পেয়েছি। এই বাংলাদেশ সৃষ্টির পেছনে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের মধ্যে অন্যতম চট্টগ্রামের দক্ষিণ জেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজউদ্দিন আহমেদ সাহেবকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কেমন আছেন বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন সাহেব? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের এটিএম নিউজের এটা নিয়মিত আয়োজন। আপনারা 1970 সালের মহান মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ পালনের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। আমরা বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা পেয়েছি। বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশ সৃষ্টি করার পর তিনি যে সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয়ে দীর্ঘ 23 বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি করেছেন। তিনি দেখে যেতে পারেননি তার স্বপ্নসাৎ তিনি পূরণ, তার আশা যেটা ছিল সোনার বাংলা প্রতিষ্ঠার, সেটা তিনি দেখে যেতে পারেননি। আজকে স্টুডিওতে আপনাকে স্বাগত জানিয়ে আমরা আপনার নিকট জানতে চাচ্ছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে উত্তাল জনসমুদ্রে তৎকালীন রেডক্রস ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি বলেছিলেন, সর্বশেষ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। সেই ঘোষণার মধ্য দিয়ে আপনারা তৎকালীন সময়ের যারা যুবক ছিলেন তাদের মাঝে কী প্রভাব পড়েছিল এই ঘোষণার, আমরা আপনার কাছে এটাই জানতে চাচ্ছি। ধন্যবাদ কামাল সাহেব এবং এটিএম নিউজের কৌশলী এবং পরিচালক সবার কাছে আমার ধন্যবাদ। আজকে এই দিনটা নিয়ে তো কিছু বলতে হয় আমার। 7ই মার্চের আসতে পরে আজকের দিনটা হচ্ছে এমন একটা দিন যেদিন আমাদের জাতির জনকের জন্ম,
জাতির জনকের জন্ম মানেই বাংলাদেশের জন্ম। জাতির জনকের যদি জন্ম না হতো, বাংলাদেশে হতো না। আজকে বাঙালি জাতি বলে একটা জাতি পৃথিবীর দরবারে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও প্রতিষ্ঠিত হতো না। ভাষাও হতো প্রতিষ্ঠিত হতো না। যা হোক, যার আগমনে আজকের এই দিনটা বাংলাদেশ, বাঙালি জাতি, সমগ্র বিশ্বের যে সমস্ত বাঙালি জাতি আছে, সমগ্র বাঙালি জাতির জন্য একটা গৌরবের দিন, একটা গর্বের দিন, অহংকারের দিন। সেই দিনকে সামনে রেখে আজকে আপনাদের স্টুডিওতে আমার আগমন। যা হোক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আমরা তখন ক্লাস 10-এর ছাত্র। অবশ্য ক্লাস 9-এ থাকা অবস্থায় আমি 69-এ ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠছি। তখন ছিলাম আমি রংপুর বুড়িমারি হাই স্কুলে। সেখানে 69-এ আমরা 69-এর পরে 70-এর নির্বাচনটা পর্যন্ত আমরা ওখানে করেছি। তখন ওখানকার এমপির নাম ছিল তালেব আলী সম্ভবত। আমার নাম ছিল কিন্তু আমার নাম এখানে রমিজউদ্দিন, কিন্তু মাঠে ময়দানে সেখানে ছিল জয় বাংলা। এক কাবলিওয়ালার সাথে আমি থাকতাম। কাবলিওয়ালা রুটি বানাতো, রুটি খেতাম। একটা রুটিতে সাফিসিয়েন্ট, একটা রুটির খরচ পড়ত সম্ভবত 1-2 আনা, এর সাথে বেশি। অনেক বড় রুটি। ওখানে উনিও আমাকে প্রায় সময় জয় বাংলা বলে ডাকতেন। যা হোক, অর্থাৎ রংপুরে ওই বুড়িমারি এলাকায় পাটগ্রাম থানা, তখন ওখানে আমার নাম ছিল জয় বাংলা। অর্থাৎ আন্দোলন। আচ্ছা, জয় বাংলা বলার কারণটা কি ওই সময়? এটা তো একটা খুবই আমাদের আনন্দ লাগতেছে, আপনার নামটা যে জয় বাংলা ছিল ওখানে, কারণটা কি ছিল এটা? কারণ আমি এই জয় বাংলার পক্ষে বেশ কিছু তখন যুক্তি তুলে ধরছিলাম মানুষের কাছে। একটা বক্তৃতার মধ্যে বলেছিলাম, আপনারা তো পোস্টারের মধ্যে লেখেন আপনার বুটটি দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আপনার বুটটি দিয়ে আমাকে জিন্দাবাদ যুক্ত করুন, তো কেউ লেখেন নাই। জয় শব্দ আপনারা ব্যবহার করেন, আর এই জয় শব্দের মধ্যে বাঙালিত্ব নিহিত আছে। এই জয় শব্দের মধ্যে তো বিজাতীয় গন্ধ নেই। এই জয় শব্দের মধ্যে বাঙালিত্ব নিহিত আছে, বাংলা ভাষার অস্তিত্ব নিহিত আছে। হ্যাঁ, তাহলে এই জয় বাংলা, এই জয় বাংলার পক্ষে আমি একটু বেশি কথা বলতাম। কারণ অনেকে বলতো, আমার সামনেও বলছে যে এটা বিজাতীয় স্লোগান, এটা ওই আওয়ামী নকশালিরা এ ধরনের এগুলো দিয়ে থাকে। এ ধরনের কথাবার্তা শোনার পর থেকে আমি ওইখানে একেবারে, আমি একটু ছোটোবেলা আবার আরবিতে লেখাপড়া করছি, তো একটু ধর্মীয় চিন্তা চেতনা আনন্দ করতাম। এই দিক দিয়ে কেউ প্রশ্ন করলে উত্তরও দিতে পারতাম। যা হোক, ওইখানে কিন্তু আমার পাটগ্রামে প্রায় জায়গায় মিটিং টিটে গিয়ে কিন্তু ওই এমপি সাহেব আমার নিয়ে যেত কিছু কিছু বক্তৃতার ইয়েতে। কারণ আছে, কারণ হলো আমার বাবা 64 সালে নাকি বঙ্গবন্ধু গেছিল সাতকানিয়ায়। কেমনে উনি আবার অর্ধশিক্ষিত, শুধু হেডলাইন করতে পারতো, কারণ লেখাপড়া জানতো না। বঙ্গবন্ধুর সাথে নাকি হ্যান্ডশেক করছিল। এই বঙ্গবন্ধুর জন্য পাগল, অনেক পাগলের শেষ হইল। বঙ্গবন্ধু মারা গেছে, উনি বেগুন খেতে বেগুন উঠাচ্ছিলেন। ওই সময় একজনে দৌড়ে যাইয়ে গিয়ে বললো কি, হয় শেখ মুজিব মারা গেছে, শেখ মুজিব মারা গেছে। এই কথা শোনার পর উনি মাথা ঘুরে পড়ে গিয়ে বেগুন খেতে পড়েই অজ্ঞান হয়ে মারা গেছে। অবশ্য 9 দিন পর, তার মানে 25 তারিখ। আপনার বাবা 25শে আগস্ট আমার বাবা মারা যায়, কিন্তু আক্রান্ত হয়েছে ওই ফরাতেই, আর উঠতে পারেন। বঙ্গবন্ধুর মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে উনি বেগুন খেতে মানে স্ট্রোক করার মতো করে অবস্থা গেছে। আচ্ছা, 9 দিন পর উনি 25শে আগস্ট উনি মারা গেছে। উনি আবার আমাকে আওয়ামী লীগ সম্পর্কে মাঝে মধ্যে বলতো। আমি তো তখন খুব একটু রাজনৈতিক সচেতন ছিলাম না বাড়িতে থাকা অবস্থায়, কিন্তু রংপুরে গিয়ে পুরাই রাজনীতিবিদের মতো হয়ে গেছে। তখন আমি ক্লাস 10-এ ছাত্র। যা হোক, এখন ওই তালেব আলী এমপিতে করছিল, আমাকে নিয়ে যেত বিভিন্ন জায়গায়। আমি ছোটোখাটো বক্তৃতা করতাম। তারপর তখন অবশ্য আমাদের সেই বেশি বড় কেউ বক্তৃতা দিতে পারতো না তেমন। তারপরেও ধরেন আমি জয় বাংলার পর, সেখানে আমার নাম জয় বাংলা। অর্থাৎ বুড়িমারি বাজারে আসলে আমার জয় বাংলার খোঁজ করতো, আমার ডাকতো। সেই হিসাবে যখন 69-এর গণ অভ্যুত্থান হলো, আমি 70-এ নির্বাচনে আবার আমাদের ওই হিসাব নির্বাচিত হলেন। যা হোক,
এরপরে আমি বাড়িতে আসলাম। একটা ভাবনার একটা ছেলে দেশে মনে হয় ইয়া হয়ে যাবে, ক্ষমতা মনে হয় দিবে না। তখন তো 31 সাল চলে আসলো, হ্যাঁ, নির্বাচনের পর। তো 31 সালে আমি বাড়িতে এসে একটা, অবশ্যই এর পূর্বেও আরেকটা ঘটনা আছে। আমি কারণ রাজনীতিকে পছন্দ করতে গিয়ে প্রথমেই স্কুলের হেড টিচার আমাকে বেত্রাঘাত করছিল। তখন রাজনীতি তো খুব একটু হতো না, আমি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে একটু সম্পৃক্ত, তখন আমাকে বেত্রাঘাত করছিল। সেই থেকে কিন্তু বেত্রাঘাতের কারণে কিন্তু আমি পিছপা হই নাই। একটা বাঙালিত্বের প্রতি একটা দরদ আমার ভিতর আসছে। যখন শুনলাম 5 তারিখ 4 তারিখ 5 তারিখ শুনলাম যে গ্রেস কোর্সে একটা বড় জনসভা হবে, তখন আমার ক্লাসমেট নূর আহমদ নামে একজন আছেন, আমার ক্লাসমেট, আমরা খেলাধুলো একসাথে করতাম, সব কিছু একসাথে। কিন্তু নদীর ওই পারে তার বাড়ি, এই পারে আমার বাড়ি। আমারটা হইলো ছিটমহলের মতো জায়গা, 3 দিকে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো। যা হোক, এটা সেও আমার এখানে চলে আসলো। আমরা ইয়া করলাম যে টাকা জমা, তার কাছেও কিছুটি ছিল, আমার কাছে 14 টাকা, আমার আজীবন মনে থাকবে এটা। 14টা টাকা নিয়ে ওনার কাছে 17-18 টাকা হতে ছিল। আমরা দুজনেই রওনা দিলাম। আমার বাবা কিন্তু বুঝতে পারে যে আমি একটু পলিটিক্যালি যেহেতু ওই মনে হয় টাকা যাবে মনে হয়, আমি বাবা থেকে 5 টাকা দিয়েছিলাম, টোটালে আমার 14 টাকা। আচ্ছা, তারপর এগুলো আমরা ওই টাকা যাওয়ার জন্য 1 আনা 2 আনা করে জমাইছিলাম। তারপরে জমাইয়া ঢাকা চলে গেলাম দুজনে। তারপরে ট্রেনে করে তখন একটা তুফান মিল আসিল, ঢাকা মিল যেটা, এটাতে করে আমরা গেলাম কমলাপুরে নেমে। তখন তো আর একটু ইয়া ছিল না, তখন হেঁটে 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 আমরা রেসকোর্স ময়দানে যাইয়া তখন পৌঁছি মনে হয় 9:30 10টা বাজছে। যা হোক, 8টা বাজে ট্রেন পড়ছে, আমরা ওখানে পৌঁছি 9টা 9:30 বাজে। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ, আমরা অনেক কাছে যাইতে পারি নাই, 9টার আগেই ওখানে ফুলফিল হয়ে গেছে। কি সকাল 9টার আগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তখন আমরা ওই ভাষণ শোনার জন্য তার একটু দূরে হলেও অনেক মানুষ, তারপর আমরা 2জন একসাথেই আছি। তখন একজনকে হারিয়ে গেলে যে আরেকজন আবার দেখা হবে সেরকম কোনো ইয়া নেই। তখন তার মোবাইল ছিল না, পাওয়াটাও সমস্যা। আমরা একজনকে কাছাকাছি, অর্থাৎ দূরে আমরা যাইতাম না, ওই সাথে সাথে থাকতাম। তারপরে লাস্টে অনেক ইয়া হয়ে গেছে, প্রায় রুদ্র, তখন রোদের তাপ অনেক বেশি। হঠাৎ করে বঙ্গবন্ধু আসলেন, তখন আমরা কি করলাম, হঠাৎ করে মনে হয় এই যে কি ধরনের একটা আমাদের ফিলিংস আসছিল, বঙ্গবন্ধু আসি বলবে আজকে আমাদেরকে দিক নির্দেশনা দেবে। আমরা তো জানি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আজকে থাকবে না, বঙ্গবন্ধু আমাদের প্রেসিডেন্ট হবে। এই যে একটা আমাদের ভিতরে যে একটা স্ফুলিঙ্গের মতো ইয়া করতেছে, এই মনের মধ্যে আশাবাদ ইয়া হচ্ছে। তখন আমরা কি করলাম, বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম। তারপর শেষে যখন উনি বললো, লাস্টে আমি তখন ভাষণের মধ্যে এক পর্যায়ে বললো, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। তাহলে এটা একটা নির্দেশনা আমরা পেলাম যে আমরা যারা তখন তরুণ বয়সে, স্বাভাবিকভাবে আমরা তাদের সাথে মোকাবিলা করার মতো মানসিকতা আমাদের মধ্যে আস্তে 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 আমাদের মধ্যে অলরেডি গেঁথে গেছে যে তাদের সাথে বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। সেদিন বঙ্গবন্ধু বললেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, তা আমাদের ধারণা হয়ে গেলো বঙ্গবন্ধুকে হয়তো অ্যারেস্ট করতে পারে বা অন্য কিছু করতে পারে, মেরেও ফেলতে পারে। কিন্তু উনি যেটা বললো যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, একটা নির্দেশনা পেলাম। পরবর্তীতে ভাষণের পর্যায়ে দেখলাম ঘরে ঘরে দুর্গ করে তুলুন, অর্থাৎ যে যে অবস্থানে থাকেন না কেন আপনাদের ঘরে ঘরে প্রত্যেকে দুর্গ করে তুলব, আরেকটা নির্দেশনা আসলো। তারপরে লাস্ট পর্যায়ে আসলো কি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা হলো আমাদের চূড়ান্ত নির্দেশনা। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমরা তো চাইছিলাম এই কথাটা। তাহলে এই জনসমুদ্রের মধ্যে যখন বঙ্গবন্ধু এই কথাটা বললেন, দ্বিতীয়বার আর কোনো বলার প্রয়োজন আমরা
বলবে বা আবার স্বাধীনতা ঘোষণা করবে সেটা আমাদের জানা নাই, দরকারও জানার নাই, বিষয়ও নয়, এটার দরকারও নাই। এটা দরকারও নাই। কেউ ঘোষণা করলে ঘোষণাটা যার কাছে যাবে সে জানবে। কোটি কোটি মানুষের সামনে তো বলেই ফেললো। সমুদ্রের মধ্যে উনি বলে দিলেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেখানে আর কোনো ঘোষণার কোনো প্রয়োজন নাই। আমরা সেখানে সেই দিন থেকে 7 মাস থেকে যুদ্ধের প্রস্তুতি মানে আমরা গ্রহণ করা শুরু করছি। আমরা 9 তারিখে কিভাবে আসছি সেগুলো অনেক কথা, অর্থাৎ রাজনীতি করতে গেলে যে কষ্ট করতে হয় সে কষ্ট পেয়েছে। যেহেতু 14 টাকা নিয়ে গেছিলাম, একদিকে পয়সা করি আমরা ফুটপাতে ছিলাম, হোটেল টুটেলে যে থাকতে পারে সেটা জানতামও না। তারপর দুইজনেই ফুটপাত থেকে রুটি খেয়ে আবার ট্রেনে কমলাপুর যাইয়া ট্রেনে ধরে আসছি কোনো রকমে। আমরা আরও একদিন এখানে অবস্থান করতে হয়েছে। 9 তারিখে আসি আমরা এলাকায় যাইয়া, তখন সবাই তো রেডিওতে শুনছে। তখন তো একটা রেডিও ছিল মনে হয় আমাদের এলাকার মধ্যে হিন্দু পাড়া, ডাক্তার সুকুন্দি বিকাশ চৌধুরী, ওখান থেকে মানুষের শুনে ভয়েস অফ, তখন ভয়েস অফ আমেরিকা আর বিবিসি, এই দুটা কথা বেশি, এই দুটা ইয়াতে কী হয় ওই সেন্টার মানুষের বেশি শুনতো। রেডিওতে সবাই খবর পেয়েছে। আমরা যখন প্র্যাকটিক্যালি আসলাম আমাদেরকেও গিয়ে অনেক কথা জিজ্ঞাসা করছে চিটং আসার পরে। তখন আমি যে একবার মার খাইলাম, স্যারের খাইলাম যে রাজনীতি করতে গিয়ে আমি একটা অনুমতি ছাড়া একটা কাজ করে ফেলছিলাম আওয়ামী লীগের, ওখানে মিটিং করছিলাম, যে কারণে আমাকে স্যারেরা মারছিল সেটাও মনে আছে। এই জন্য আমি কাউকে কিছু বলি না, শুধু যারা যারা আওয়ামী লীগ করে। একটা আমার চাচা, উনি এয়ারফোর্সের লোক, উনি এই দেশের অবস্থার কারণে উনি তখন চলে আসছে দেশে। আর এখন ওনার সাথে যোগাযোগ করলাম, বলতে হ্যাঁ বঙ্গবন্ধু তো বলছে ঘরে ঘরে দীর্ঘ করার জন্য এবং সংগ্রাম কমিটি গঠন করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে। উনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি সুগন্ধি বিকাশ চৌধুরী। উনি আমার কাকা, আমার বাবার সাথে বন্ধুত্ব, আমাকে ওনার স্কুলেই আমি লেখাপড়া করছি, সেহেতু উনি আমার বেশি অসম্ভব দেখতে পারত, নিজের ছেলের মতোই ইয়ে করতো। ওনার সাথে পরামর্শ করলাম, তারপরে কয় যে হ্যাঁ এখানে সেখানে কোনোখানে মিটিং করা যাবে না, তোমরা যাইয়া সব আমি সবাইকে বলে দেবো। সুগন্ধি বিকাশ বললো তোমরা যাইয়া ওখানে ওই পাহাড়ের ভিতরে একটা জায়গার নাম হলো গোসাগুনা, ওখানে যাই বসে তোমরা কমিটি করো। আমরা 9 তারিখ থেকেই শুরু করছি যুদ্ধক্ষেত্র বিভাগ, কীভাবে আমরা যুদ্ধ যাব না যাবো ইত্যাদি। এই 7 মার্চের বাসনে ফেরোনার কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, না হলে তো হতো না। আপনাদের প্রশ্নটা হচ্ছে কি মুক্তিযুদ্ধের উপর 7 মার্চের কি ধরনের প্রভাব বিস্তার করছে। এবং বাসনের পরে এই চট্টগ্রামে তো আপনারা চলে আসলেন, এই সময় এলাকার মানুষের ইয়াটা কি ছিল, তখন মুভমেন্টটা কি ছিল? মানুষ আমাদেরকে, আমরা যখন ঢাকা থেকে আসছি স্বাভাবিকভাবে গ্রামের মানুষ অনেকে প্রশ্ন করছে, অনেকে আবার এটার বিরোধিতাও করছে, বলে এখানে এদের জন্য আমাদের অসুবিধা হবে, এই হবে সেই হবে, এই যে মানে নানা রকম কথাবার্তাও বলছে। কিন্তু মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে করছে। কিছু মানুষ কথা না বললেও তখন কিন্তু রাজনীতি করতো মনে হয় 10% এর বেশি রাজনীতি সচেতন ছিল। তারপরেও মানুষের ওই দিক দিয়ে খেয়াল নাই, হ্যাঁ ওদিকে তেমন খেয়াল ছিল না। আমরা যারা রাজনৈতিক সচেতন, আমরা কথাবার্তা বলে আমরা সংগ্রাম কমিটি গঠন করলাম। ওখানে প্রথম দিনই 16 জনেই আমরা স্ট্রাকচার হারা করা পেয়েছিলাম সংগ্রাম কমিটি। 16 জনের মধ্যে ছিলেন এই যে আহমদ সাফা, আহমদ সাফা এয়ারফোর্সের, উনি আহমদ সাফা আমার চাচা সম্পর্কিত, ডাক্তার অতুল গান্ধী দাসগুপ্ত, তারপরে আপনার নুরুজ সাফা, তার মাস্টার নজির আহমদ, তারপরে আমার বন্ধু নূর আহমদ। আমরা তো ছাত্র, ওনারা আওয়ামী লীগ করতো। এই বিশেষ করে এরা আহমদ সাফা, নুরুজ সাফা, মাস্টার নজির, তারপরে আপনার অতুল ডাক্তার, এরা মূলত আমরা তখন 16 জনের মধ্যে আরও 2-1 জনের নাম অবশ্য বদল চেয়ারম্যান যায় নাই, বদল চেয়ারম্যানও আমাদের প্রতি সমর্থন আছে, উনি যায় নাই। সুগন্ধি বিকাশও যায় নাই, উনি কিন্তু অনেকেরই বলছে যাওয়ার জন্য। সবসাথে একটা নাম বলতে হয় যারা লেখা নাই করা নাই এরকম মানুষও বঙ্গবন্ধুর জন্য পাগল ছিল। তার মধ্যে আমার এলাকায় দ্বিতীয়রচিতে একজন ছিল আব্দুল সবিন আর একটা আব্দুল করিম, তারা কিন্তু লেখাপড়া জানতো না।
কিন্তু প্রতিদিন খাল সাঁতার কেটে, নদী সাঁতার কেটে খবর শুনতে যাইত আওয়ামী প্রেমী। হ্যাঁ, এই দুজনের নামও তারা কিন্তু সংগ্রাম কমিটিতে ছিল না, তারা লেখাপড়াও জানে না এবং তারা কিন্তু বঙ্গবন্ধুর পাগল, ওই আমার বাবার মতো। যা হোক, আমার বাবার সাথে তারা উঠা বসা করতো এবং ওই বিভিন্ন জায়গায় যায় রেডিও থেকে খবর শুনতো। কোনো হানে পেপার একটা পাইলে কিন্তু সেটা নিয়ে আসতো। তারপরে এই যে স্বাভাবিকভাবে যারা রাজনৈতিক সচেতন, এই বাসনের প্রতিফলনটা তাদের মধ্যেই বেশি প্রতিফলিত হয়েছে, যে অনেকেই উদ্বুদ্ধ হয়েছে, অনেকে রাজনীতির দিকে ছিল না, তারাও বঙ্গবন্ধুর ভাষণের পরে মনে হয় এদেশ পাকিস্তানিরা আমাদেরকে আশ্বাসন করতে দেব না, এরকম মনোবাঞ্ছা ইয়া করছে। কিন্তু দেখবেন তো বেশ কয়েকজন আমি দেখলাম আমাদের ওই সাথে জড়িত হয়েছে সংগ্রাম কমিটির সাথে। ওই 16 জন নিয়ে কমিটি, লাস্টে আমরা সেখান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, প্রথম আমার চাচা নিজেই গেলেন, চাচা ইয়াফুজের যিনি, উনি এখানে ইয়া করলেন, উনি আওয়ামী লীগের সভাপতি ছিল, উনি নিজেই মুক্তিযুদ্ধে জড়িত হলেন। তখন আমাকে একটা লোক দিয়ে মেসেজ দিল, তোমরা যদি আসতে চাও অমুক জায়গায় আসো। তখন আমি আর এই যে নূর আহমদ, আরেকজন আমাদের সাথে আসলো শশাঙ্ক বিমল, হিন্দু ছেলে, সেও আমাদের সাথে আসলো, আমাদের বাড়িতে আসলো। তখন আমার মা তো যা হইব হোক, জানলে যাইতে দিবে না। আমরা কিন্তু 7 ভাই হলে কী হবে, যাইতে দিবে না। তারপরে যখন নূর আহমদ আমার বাড়িতে আসছে শশাঙ্কের লই, তখন আমার মা বুঝতে পারছে, তোমরা কই যাবে? আমরা এদিকে একটু যাবো, দেখে আসি, ওই চন্দনাইশের দিকে যাব। তখন তো চন্দনাইশ থানা ছিল না, অর্থাৎ বলতলি, ওইটা চন্দনাইশে পড়ছে, তো ওইখানে যাইয়া আমরা চলে আসবো এরকম। তখন আমার মা নাকি তার বলছিল, এই ছবিলা কোত তুই চাই তোর কোনো দূরে দাঁড়ানো যাস, মানে সেটা আমার বাসায় এগুলো বলবো, তুমি দূরে কোথাও যাইও না, যা পাবো এরকম বলছিল। তখন আমরা 3 জন, ওখান থেকে আরেকজন আমাদের সাথে মাঝপথে, আমরা বিল পার হচ্ছিলাম, ঠিক মাঝপথে আরেকজন আমাদের সাথে আসলো, তার নাম বসত। তারপর আমরা 4 জন রওনা দিলাম, রওনা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম। ওই যে আমার চাচা বলছে, এর আগে অবশ্যই ওইখানে একটা গ্রুপ, মখলসের একটা গ্রুপ আসছে আমাদের এলাকায়, পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, এইখানেও আমাকে যেতে বলছে। কিন্তু ওইখানে না গিয়া আমি ওই চাচা যেখানে বলছে সেখানে দুভাসুরিতে গেলাম, দেখি অনেক কষ্ট হয়েছে যাওয়ার সময়, রাজাঘাট। তখন অবশ্য তো রাজাঘাট হয় নাই, এমনি গাড়ি টাড়ি নিয়ে চলাচল করতেছে আর্মিরা, রাজাঘাটের সৃষ্টি হয়। তারপর তখন এপ্রিল মাসের দিকে মনে হয় আমরা দুভাসুরি যাই পৌঁছি। এখানে বিভিন্ন জায়গায় আপনারা কি ওই ট্রেনিং দেওয়ার জন্য যাচ্ছেন? ভারতে? হ্যাঁ, ট্রেনিং দেব। এবং আমি তো 65 সালে আবার একটা আছে, আমি ওই প্রাথমিক ট্রেনিংগুলো জানতাম। আমার বাবা মনে করতে গিয়ে ওই ট্রেনিংয়েই আর্মি ট্রেনিং। হ্যাঁ, আমার বাবা কিন্তু, আমার মা না যাইতে দিচ্ছে না, আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত করছে, তুমি তো ট্রেনিং জানো। হ্যাঁ, যা হোক, আমি সেই ট্রেনিং না, আমি প্রাথমিক ট্রেনিং জানতাম। ওই কারণ 65 সালে যখন ওই পাকিস্তানের ইন্ডিয়াতে যুদ্ধ হলো, তখন এলাকার ইয়ং ছেলেদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি, ওদেরকে মেন্টাল লাইট জ্বালিয়ে। যা হোক, ওই প্রশিক্ষণ প্রাথমিক ওইখানে দুভাসুরিতে গিয়েও দেখি ওই প্রশিক্ষণের জন্য দাঁড়াইলাম। এগুলিতে আমি জানি যে এগুলো প্রথম, কিন্তু অস্ত্র ট্রেনিংয়ের জন্য না আমার দরকার। সেটা সেখানে ওই 3 রাইফেল দিকে পক্ষ বলে একজনের নাম, আমার পাশের এলাকার, আমাদেরকে একটা অস্ত্র দেওয়া হলো, সেখানে অস্ত্র ছিল যথেষ্ট। তা আমরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, সেখানে কিছুদিন ওই রাইফেলের প্রশিক্ষণটা হলো গুটি চালানো। তারপর সেখান থেকে আমরা কিছুদিন ইয়া করলাম, এটা অর্থাৎ বিচ্ছিন্নভাবে এখানে 2-3 জন গেলাম, ওখানে 2-4 জন গেলাম, এভাবে অর্থাৎ গেরিলা কোনো মানুষ শুধু গ্রেনেড চার্জ করে আমরা দম করে পাকিস্তান, মানে একটা তাদের এই এলাকায়, তাদের অবস্থানের আশপাশে যাই আমরা একটা হুমকি দিয়ে আসলাম। আপনারা তো ভারতে মনে হয় যাইতে হয় নাই আপনাদেরকে?
সেটা আসতে পরে আচ্ছা আচ্ছা এই তো যাত্রা প্রথম শুরু। ও আচ্ছা তখন আমরা এই অর্থাৎ যুদ্ধটা আমরা কন্টিনিউ রাখার জন্য অর্থাৎ একটা গ্রেনেড চার্জ করলাম, সেখানে এটা বিস্ফোরিত হলো, তখন তারা আতঙ্কিত হলো। এরপর হঠাৎ আরেকটা গ্রেনেড চার্জ করা হলো, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে দৌড়াদৌড়ি করলো বা গোলাগুলি করতে শুরু করলো, আমরা পালিয়ে আসলাম। এভাবে অর্থাৎ যুদ্ধটা আমরা রাখলাম, জীবিত রাখলাম। কারণ কোনো সাপোর্টিং যদি না পাই, এত বড় পাকিস্তানের সোলজারের সাথে তো পারা সম্ভব না। সেহেতু আমরা অর্থাৎ স্বীকৃতি আশায় এভাবে যুদ্ধটা জিঙিয়ে রাখলাম। প্রথমে গেরিলার এরকম অর্থাৎ সুরাগুপ্তা হামলার মাধ্যমে কোনো জায়গায় পাকিস্তানিরা আসবে, কালভারটা ভেঙে দিলাম আমার, হ্যাঁ। তারপরে আর কোনোখানে যাইয়া মানে তাদের এই সীমানার মধ্যে যাইয়া, হ্যাঁ, বোমা বিস্ফোরিত করলাম, তখন তাদেরকে করলাম, মানে ভীতি সন্ত্রস্ত করে রাখলাম। এভাবে তারা কিন্তু আমরা যখন একটা গ্রেনেড চার্জ করলাম বা একটা বোমা ফুটালাম, সেখানে যাইয়া পরক্ষণে তারা জ্বালিয়ে দিল। এইটা অবস্থা দেখে আমরা তখন ওইখান থেকে আর এই কাজে আর না করলাম না, যে আমাদের এখন কি করতে হবে। এভাবে তো সুরাগুপ্তা হামলা একটা করবো, বাড়িঘর সব জ্বালায় দেবে মানুষেরা, হ্যাঁ, মানুষকে গুলি করবে, দেশটা তো এভাবে ধ্বংস হয়ে যাবে। তখন আমাদের নেতৃবৃন্দ তখন দেখলাম ওখানে আমাদের কুসুমপুরি সুলতান আহমদ কুসুমপুরি ফটিয়ার তখনকার নির্বাচিত এমপি, উনি একটা বিশাল গ্রুপ নিয়ে ইন্ডিয়াতে যাবে। তখন আমরা ওনার সাথে ওই গ্রুপের সাথে অ্যাডজাস্ট হইয়া আমরাও ভারতে যাওয়ার জন্য রওনা হই। কতটুকু গেছি, রাজার, এটার নাম মনে হয় রাজারহাট, একটা নজির আহমদ চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান ছিল, ওনার ছিল, একটা বাংলো করা ছিল ওখানে আমরা ছিলাম। তারপরে ওখানে 2 দিন মনে হয়েছিলাম। ওখানে আরো ক্যাপ্টেন গ্রুপ আছে, PMLE গ্রুপ, নাম শুনতেছি আর কতগুলো গ্রুপ আছে বিভিন্ন জায়গায় ডিস্টেন্সে। আমাদের গ্রুপের মধ্যে আছে 7-8টা গ্রুপ আছে, গ্রুপ কমান্ডার আছে, সবগুলা কিন্তু আর্মি, DPR, তারপরে